ডিএলএড এবং গ্র্যাজুয়েশন দুটোই একই বছরে করা হয়ে গেছে, বা কোনো একটি বছর কমন হয়ে গেছে দুটোর মধ্যে। আমি এখন গ্র্যাজুয়েশন করছি, তাহলে কি করব? সন্তানকে কোন স্কুলে পড়াবেন? বেঙ্গলি মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম? সরকারি স্কুল নাকি প্রাইভেট স্কুল? তুমি এখন গৃহশিক্ষকতা করছো, এটা কি বলবে? প্রাইভেট স্কুলে জব করো, বলাটা উচিত হবে কি? পাস্ট যে জব করতে বা বর্তমানে যে জব করছো সেই নিয়ে কথা তুলবে? যে জেলাটা অপশনে দিয়েছিলে সেই জেলাতেই চাকরি হবে তো? মূলত এই 7টি সমস্যা, যে সমস্যাগুলি তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করেছো এবং হয়তো এটা সকলের একটা কমন সমস্যা, সেগুলি নিয়েই আজকে আলোচনা করব। প্রায় 7 দিন পরে ভিডিও দিচ্ছি বা তারও বেশি পরে, তাই এতগুলো আলোচনা একসঙ্গে কিছুটা যদি অভাব মেটাতে পারি। কিছু সমস্যা ছিল তাই ভিডিও দিতে পারছিলাম না। আজকের ভিডিওটি বোধহয় তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবার আগে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না এবং অনেক অনেক শেয়ার করো, কারণ এই সমস্যাগুলো কিন্তু সকলের। শুরু করার আগে আরেকটা বিষয়, টেলিগ্রাম লিংক, জিমেল আইডি, ফেসবুক পেজ, এই তিনটের লিংক আমি দিয়ে দিচ্ছি তোমাদের ডেসক্রিপশনে, যাতে করে তোমরা আমার সাথে এই কমেন্ট সেকশন বাদেও কন্ট্যাক্ট করতে পারো এবং টেলিগ্রামে জয়েন হতে আর ফেসবুক পেজটিতে ফলো করতে বা জয়েন হতে একেবারেই ভুলো না। আমার সমস্ত ফার্দার ডিটেল ক্লাস সম্পর্কিত সেখানেই আসবে সবার আগে। দুম করে আমি নোটিফিকেশন দিচ্ছি না আমার ক্লাস নিয়ে, কারণ একটা প্রিপারেশন লাগে সবকিছু, পুরো জিনিসটা গুছিয়ে নিয়ে তবেই দেবো। তবে তোমাদের কথা দিচ্ছি, 1 জানুয়ারির আগেই তোমরা খবর পেয়ে যাবে এবং 1 জানুয়ারি থেকেই হয়তো ক্লাসটা শুরু করতে পারবো 100%। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওই ইয়ার মার্চ হয়ে যাচ্ছে ডিএলএড এবং গ্র্যাজুয়েশনের। কি করব? দেখো, দুটো বিষয় হতে পারে। যদি এই দুটো জিনিসের একটি তুমি রেগুলারে করো আর একটি ডিস্টেন্সে, তাহলে কোনো সমস্যাই নেই, অফিসিয়ালি কারেক্ট আছে। কিন্তু যদি দুটোই রেগুলার কোর্স হয় তাহলে সমস্যাটা কেন? কারণ প্রথমত এটা তো মানে ইললিগাল, বা বলা যায় যে অফিসিয়ালি ইরেসপন্সিবল একটা কাজ, কিন্তু অনেকেই এটা করেছো কারণ আমরা অনেকেই এটা জানি না, এই বিষয় সম্পর্কে জানতাম না, তাই তো? এবার ধরো দুটোই রেগুলার, তাহলে তুমি কি করবে? প্রথম কথা, ভেরিফিকেশনের সময় তোমার গ্র্যাজুয়েশন সম্পর্কে কিন্তু আর নথি দেওয়া গেল না, কিন্তু তুমি যখন ইন্টারভিউ টেবিলে বসছো তখন তুমি চাইলে বলতে পারো, না চাইলে না বলতে পারো। যদি চাও বলতে, তার দুটোই কারণ আছে। তার প্রথমটা হচ্ছে, না বললে সকলেরই একটা কেরিয়ারে ইয়ার গ্যাপ হয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, অনেকেই তার গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা তার কোর সাবজেক্ট, মানে সেখানে সে রাজা, সে চায় যে সেই সাবজেক্ট থেকে প্রশ্ন করা হোক তাকে, যাতে সে খুব ভালোভাবে ইন্টারভিউটা প্রসেস করতে পারে বা এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে যারা চাইছো বলতে, তাদের প্রথমে বলবো যে তোমরা প্রত্যেকে মেনে নেবে বা স্বীকার করে নেবে যে এই বিষয়টি সম্পর্কে সেই মুহূর্তে তোমরা অবগত ছিলে না যে এটা করা উচিত নয়। সেকেন্ডলি তোমাকে প্রশ্ন করবে যে দুটি তুমি কি করে করেছো, কারণ দুটি রেগুলার কলেজে যেতে হবে তোমাকে। সেক্ষেত্রে তোমরা এটাও স্বীকার করে নেবে যে দুটিকেই আমরা সপ্তাহে ভাগ করে নিয়েছিলাম এবং এইভাবে আমরা প্রত্যেকটি কলেজেই অ্যাটেন্ড করেছিলাম এবং আমাদের শিক্ষকের সহায়তায়, আমাদের কলেজগুলির সহায়তায় খুব ভালোভাবে পড়াশোনা করিয়েছিল এবং আমরাও চেষ্টা করেছিলাম, ফলে দুটিকেই আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে কমপ্লিট করেছি। আর সেটা হচ্ছে, যদি তোমরা না বলো তাহলে অবশ্যই কেন তোমাদের ইয়ার গ্যাপ হচ্ছে, হবেই, ইয়ার গ্যাপ হতেই হবে। দেখবে সেক্ষেত্রে কেন ইয়ার গ্যাপ হচ্ছে তার একটা ঠিকঠাক কারণ কিন্তু তোমরা রেডি করেছো। এই কারণ সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে শুনে নিতে পারো। আর কি, যে যারা বলছো অবশ্যই কিন্তু তারা তোমাদের নিজস্ব সাবজেক্টকে ভালোভাবে তৈরি করে যাবে, অন্তত পক্ষে যেন এইচএস লেভেল অবধি তোমরা দারুণভাবে প্রিপেয়ার থাকো। কেমন? ওকে, চলো চলে যাই নেক্সট টপিকে। সেটা হচ্ছে যে আমার গ্র্যাজুয়েশন চলছে, ঠিক আছে? গ্র্যাজুয়েশন চলছে, আমি কিটা বলবো? তুমি বলতে পারো
যদি মনে করো যে তোমার ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে একটা বছর ইয়ার গ্যাপ এটা এমন কিছু ব্যাপার না, হতেই পারে, মানে তুমি সেটা লোকাতেই পারো। কিন্তু অনেকটা বছর যদি ইয়ার গ্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা বলো যে তোমাদের অনগোয়িং রয়েছে গ্রাজুয়েশনটা। এবং অবশ্যই বলো তখন যখন তোমরা তোমাদের বিষয় সম্পর্কে স্যাটিসফাইড। যদি স্যাটিসফাইড না হও তাহলে ভাই বলতে যেও না, কারণ তোমাকে ওখান থেকে কিন্তু প্রশ্ন করবেই। ঠিক আছে? আচ্ছা, আর কি, তুমি যখন এটা বলবে, শুধু এটা তোমার ইন্টারভিউ টেবিলেই কাজে লাগবে, ভেরিফিকেশন রুমে হবে না, কারণ তুমি কমপ্লিট করোনি, তাই ওখানে তোমার ডেটা সাবমিট হবে না বা করবে না ওরা। আর আরেকটা যে প্রশ্ন অনেকের মনে থেকে থাকে সেটা হচ্ছে যে আমি গ্রাজুয়েশন করিনি, মানে আমি এইচএসসি লাস্ট আমার কোয়ালিফিকেশন, এরপরে আমি সেরকম কিছু করিনি, তাহলে কি আমাকে ওরা নিচু চোখে দেখবে বা ভাববে যে আমি কম শিক্ষিত, আমাকে চাকরিটা না দেওয়ার দিকে যাবে? একদমই না, বিশ্বাস করো, একদমই না। ওখানে এমএসসি করা একটি স্টুডেন্ট, পিএইচডি করা একটি মানে মেয়ে বা ছেলে, বা এইচএস করা একজন মেয়ে বা ছেলে, সবাই ওনাদের চোখে সমান। ওরা দেখবে তোমার সেদিনের পারফরমেন্স, ওরা দেখবে তোমার মানে ভেতরের জ্ঞান কি আছে ওই চাকরির রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং তোমার ডেমোটি, ঠিক আছে, তোমার পার্সোনালিটি কেমন, এটাই। চলো এর পরের সমস্যায় চলে যাই। প্রাইভেট টিউশন করি, এটা কি আমি বলবো? অবশ্যই বলবে। প্রাইভেট টিউশন করো, এটা তোমার একটা ক্রেডিট। কেন ক্রেডিট? প্রথম কথা, ধরো তুমি তোমার বাড়ির কোনো একটি বাচ্চার জন্য টিচার খুঁজছো পড়ানো, তুমি কি চাইবে যে যে প্রথম পড়াচ্ছে তোমার বাচ্চাকে, প্রথম পড়াবে এমন কোনো টিচার, নাকি এক্সপেরিয়েন্সড কোনো টিচার? দ্বিতীয়টি, তাই জন্যে তারাও কিন্তু চায় যে একজন যাকে সে নিয়োগ করবে সে এক্সপেরিয়েন্সড হোক। ফলে তুমি প্রাইভেট টিউশন করলে এক তো তোমার এক্সপেরিয়েন্স আছে, দুই তোমার সহ্য শক্তি বেড়েছে, কারণ বাচ্চাদের পড়ানোটা বড়দের পড়ানোর মতো নয় কিন্তু, তাই তো? এবং তিন, যেটা তোমার সাথে বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হাই হয়েছে। অর্থাৎ তুমি চাকরিতে গিয়ে প্রথমেই যেটা অন্যদের সমস্যা হবে, তোমার হবে না, কারণ হচ্ছে তুমি অলরেডি জানো একটি বাচ্চাকে কি করে ট্যাকেল করতে হয়। আচ্ছা, এছাড়াও তুমি তোমার দিকে কি পজিটিভ জিনিস বলতে পারো এর রেসপেক্টে, সেটা হচ্ছে যে তুমি তোমার বিষয়গত যে জ্ঞান তা নিয়ে চর্চা করছো, এবং তুমি সেটা তোমার নিজের মধ্যে সীমাবদ্ধ রাখোনি, তুমি অলরেডি সকলের মধ্যে শিক্ষাকে বিতরণ করতে শুরু করে দিয়েছো। আরেকটা বিষয় সেটা হচ্ছে, হতে পারে যে তুমি টিউশনটা করো একটু বড়দের, সেক্ষেত্রে কিন্তু তোমার সেই বিষয় নিয়ে অবশ্যই প্রশ্ন করবে, তার জন্য প্রিপেয়ার থাকবে। আর যদি সত্যি তুমি বাচ্চাদেরকে পড়াও, মানে প্রাইমারি স্কুলের যারা, তাদেরকে পড়িয়ে থাকো, গৃহ শিক্ষকতা করো তাদের, তাহলে সেক্ষেত্রে তো খুবই ভালো। এবং সেখানেও তোমার গ্রাজুয়েশনের বা তোমার এইচএস লেভেলের সাবজেক্ট নিয়ে তোমায় প্রশ্ন করতেই পারে। আর যেটা সেটা হচ্ছে, তোমায় কিন্তু একটা প্রশ্ন করতে পারে যে তুমি গৃহ শিক্ষকতা করছো প্রাইমারি স্কুলের বাচ্চাদের, তাহলে তুমি কি মনে করছো যে স্কুলগুলি পড়াতে পারছে না? স্কুলগুলি কি ফেল করছে? এর উত্তর বা যে কোনো প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা পজিটিভলি দেবে, সব সময় পজিটিভ অ্যাপ্রোচ রাখবে। তুমি এখানে বলতে পারো যে একদমই তা নয়, স্কুলগুলি খুব ভালো করে পড়াচ্ছে, এবং বর্তমানে যত ট্রেন্ড টিচার নিযুক্ত হয়েছেন বা যারা অলরেডি টিচার ছিলেন তারাও এখন ট্রেনিং নিচ্ছেন বা নিয়েছেন, সুতরাং শিক্ষা অনেক ভালোভাবেই এগোচ্ছে। কিন্তু এখন যেহেতু বেশিরভাগ বাড়িতেই বাবা মা কাজের সঙ্গে যুক্ত থাকেন, বা অনেক বাচ্চার বাড়িতেই যারা গ্রাসরুট লেভেলের বা যাদের মানে অবস্থা খারাপ, তাদের বাবা মারা হয়তো শিক্ষার আলো দেখেননি, বাচ্চাগুলি হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের জন্য স্কুলের সময় বাদ দিয়ে গাইড করার মতো কেউ নেই, সেই জন্য তারা বর্তমানে গৃহ শিক্ষকদের অনেক বেশি প্রেফার করে। এটাই হচ্ছে কথা। নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে, বা সমস্যা সেটা হচ্ছে যে প্রাইভেট স্কুলে চাকরি করি, এটাকে আমি বলবো। দেখো, প্রাইভেট টিউশনের যে প্লাস পয়েন্ট আছে, প্রাইভেট স্কুলে চাকরি করারও সেম প্লাস পয়েন্ট আছে। এবার তোমায় যদি প্রশ্ন করে কেন করো প্রাইভেট স্কুলে চাকরি, তাহলে তো তুমি সরকারি স্কুল বিরুদ্ধ হয়ে যাচ্ছে, একেবারেই তা হচ্ছে না। এখনো তুমি সরকারি স্কুলে সুযোগ পাওনি, তাই ওখানে পড়াচ্ছ। তোমার নিজের জ্ঞান, তোমার স্কিল, এই সমস্ত কিছু যেগুলো আছে তুমি গেইন করেছো ডিএলএড কোর্সের মাধ্যমে বা এতদিন, সেগুলি তুমি ওখানে কাজে লাগাচ্ছ, এবং এটা তোমার এক্সপেরিয়েন্স হচ্ছে, এবং যে এক্সপেরিয়েন্সটা তুমি এই জবটি পেলে কাজে লাগাতে পারবে। আর যেটা সেটা হচ্ছে, ওরা বলতে পারে যে ওখানে তো ভালোই আছো, একই তো কাজ করছো, তাহলে এখানে আসার কি দরকার?
তুমি স্বীকার করে নিও যে এখানে তোমার জব সিকিউরিটিটা বেশি এবং এটা তোমার স্বপ্ন। কোনটা স্বপ্ন? যে এতদিন তো অবশ্যই ওখানে পড়িয়েছো, কাজটাকে এনজয় করেছো, কিন্তু সরকারি স্কুলে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? কারণ ওখানে বেশিরভাগই ফার্স্ট জেনারেশন লার্নার এবং অনেক বেশি সংখ্যক শিশুই কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে উঠে আসে, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদেরকে যদি তুমি শিক্ষার আলো দিতে পারো বা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারো, এই চ্যালেঞ্জটা তুমি নিতে চাইছো, সেই জন্য তুমি সরকারি স্কুলের প্রাইমারি শিক্ষক হতে চাইছো। এবং এর সাথে তুমি তোমার মতো করে পয়েন্ট অ্যাড করে নিও, ভাবলে তুমি অনেক পয়েন্ট পাবে। এবং অবশ্যই একটা খাতা করো। একটা খাতা করা কিন্তু ভীষণ জরুরি, আমিও করেছিলাম। যে খাতাটা কিন্তু তোমরা কেউ বুঝতেই পারবে না, এমনই তোমরাও করো। যখনই মাথায় যা যা পয়েন্ট আসে না, ওখানে নোট ডাউন করে নিও বাবা, খুব ভালো হবে, ট্রাস্ট মি, ওটা তোমার অ্যাসেট হবে। ওকে, চলে যাই পরের যে সমস্যা, সেখানে সন্তানকে কোন স্কুলে পড়াবেন, সরকারি নাকি বেসরকারি, বাংলা মিডিয়াম নাকি ইংরেজি মিডিয়াম? দেখো, এখানে তোমাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করতে পারে, কিন্তু সবসময় অবশ্যই ওই যে মানে ফুলে যে দেবী সন্তুষ্ট, সুতরাং উত্তরগুলো তোমাকে ইন্টারভিউ টেবিলে অবশ্যই সেভাবেই দিতে হবে। এবং সত্যি বলতে দেখো, আমি আমার মতটা শেয়ার করছি, এই মতের মধ্যে এর উত্তর থাকে, আছে, খুঁজে নিও তোমরা। সেটা হচ্ছে যে অবশ্যই বাংলা মিডিয়াম। তার কারণ হচ্ছে আমার বা আমার সন্তানের মাতৃভাষা বাংলা। সে যদি তার মাতৃভাষাকে আগে ভালো করে না শেখে, তাহলে তার শব্দ গঠন, বাক্য গঠন, অর্থ বা আরো যে জিনিসগুলি যে কোনো ভাষা শেখার জন্য জরুরি, সেটা কিন্তু সে করতে পারবে না। তাই সবার আগে মাতৃভাষাটাকে তাকে ভালো করে দখলে আনতে হবে এবং তার জন্য অবশ্যই সেরা উপায় বাংলা মিডিয়ামে পড়া বা যার যার মাতৃভাষার মিডিয়ামে পড়া। ঠিক আছে? সুতরাং প্রাইমারি সেকশনে অবশ্যই আমি আমার সন্তানকে আগে বাংলা মিডিয়ামেই দেবো, সেটা ভালো করে শেখাবো। তারপরে আমি ভেবে দেখবো বলতে কি, যে দেখো, আসল কথা আমার বাচ্চা শিখলো কিনা ঠিক করে, বা নাম্বার পাওয়া, চাকচিক্য, এগুলো কিন্তু আসল নয়, আমার বাচ্চা শিখলো কিনা ভালো করে। তো সেই জন্য আগে আমার মানে মাতৃভাষা শিখে নিক বাচ্চা, তারপরে আমি বড় হয়ে তাকে কোন মিডিয়ামে দেবো সেটা ভেবে দেখবো। এবং আমার মনে হয় বর্তমানে সরকারি স্কুলগুলিতে যেভাবে ট্রেন্ড টিচাররা নিযুক্ত হয়েছেন বা হবেন, এবং আগে যারা টিচার ছিলেন তাদেরও কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে এবং অনেকেই নিয়েও নিয়েছেন এর মধ্যে ট্রেনিং। সুতরাং এখন তারা বেশ কিছু ইয়াং সহযোদ্ধা পেয়েছেন, যাদের সঙ্গে এসে আমার মনে হয় তারাও চার্জ আপ হবে এবং শিক্ষাকে অনেক ভালো দিকে নিয়ে যাবে, স্কুলকে অনেক ভালো দিকে নিয়ে যাবে। সেইখান থেকে বর্তমানে যে সরকারি প্রাইমারি স্কুলগুলি পিছিয়ে থাকার একটা গল্প শোনা যায়, আমার মনে হয় একটু সময়ের অপেক্ষা, সেই সময়টা গেলে এবং আমরা যারা জয়েন করেছি, তোমরা যারা জয়েন করবে, তাদের সঙ্গে তারা এক হয়ে আমার মনে হয় অনেক উন্নতির দিকে যেতে পারে, যদি আমরা নতুনরা চাই। নতুনরা পুরানোদের হাত ধরে অবশ্যই জিনিসটাকে অনেক ভালো দিকে নিয়ে যেতে আমরা পারি, কিন্তু আমাদেরকে আগে চাইতে হবে, আঙুলটা অন্যের দিকে তুললে আগে হবে না। চলে যাই পরের প্রশ্নে বা পরের সমস্যার দিকে। আমি যে জেলাকে চুজ করেছিলাম ফর্ম ফিল আপের সময় ইন্টারভিউতে, আমি কি সেখানেই চাকরি পাবো? দেখো, ধরো আমি বললাম যে ধরো আমি উত্তর 24 পরগনাতে চুজ করেছিলাম। এখন ধরে নাও উত্তর 24 পরগনাতে 200টা সিট আছে আমার অনুযায়ী। তাহলে আমি যদি 200-র পরে র্যাঙ্ক করি, তাহলে এখানে আমাকে একটু অপেক্ষা করতে হবে। কিসের অপেক্ষা করতে হবে? যে দেখো, ওই 200টা সিট যদি অলরেডি ফিল আপ হয়ে যায়, ঠিক আছে, তোমার জেলায়, তাহলে কিন্তু তোমাকে এরপরে স্টেট ওয়াইজ কাউন্সিলিং হবে, সেখানে তোমাকে অন্য জেলাতেও চাকরিতে যেতে হতে পারে। আর যদি তোমার র্যাঙ্কটা ভালো হয়, তাহলে তো তোমার মানে চিন্তাই নেই, তুমি তো ওই 200-র অনেক ওপরেই আছো, সুতরাং তুমি তোমার জেলাতেই পাচ্ছ। তোমার র্যাঙ্ক যত আগে, তুমি কাউন্সিলিং এ গিয়ে তত তাড়াতাড়ি সুযোগ পাবে স্কুল বাছার। তাই আমি বারবার বলি, তোমরা ভালো করে প্রিপারেশন নাও, ইন্টারভিউ জবেই হোক না কেন, প্রিপারেশন প্রত্যেকটা দিন একটু একটু করে নাও, যাতে তোমার র্যাঙ্কটা ভালো হয়, তুমি ভালো সুযোগটা পাও। চাকরি পাবেই, ধরে নাও না, চাকরি তো তোমার তো একটা সিট দরকার না, চাকরি তুমি পাবেই,
কিন্তু ভালো জায়গায় যেতে পাও। আমি সে কারণেই বারবার এই কথাগুলো বলি। চলো চলে যাই শেষ পয়েন্টে, যে আমি আগে যে জবটি করতাম বা বর্তমানে যে জব করছি সেই সম্পর্কে আমি বলবো কিনা। এই ধরনের প্রশ্ন আমার অনেক পুলিশ বন্ধু করেছেন, যারা পুলিশ লাইন থেকে এখানে আসবেন, এবং অনেকে আছে যারা হয়তো অন্যান্য ফিল্ডে কাজ করছেন, ইঞ্জিনিয়ারিং করছেন হয়তো, বা ফারাক্কার কোনো একটি ডিপার্টমেন্ট থেকে কেউ একজন আমাকে টেলিগ্রামে লিখেছিলেন। তো যাই হোক, এরকম অনেক আছে। তাদের সকলের উত্তরটা আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি। আমি একটা জিস্ট করেছি, তাই জন্য আমাকে ডায়েরি দেখতে হবে। সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই, যদি তুমি বলো, মানে আমি বলবো বলতে, নাই তো তুমি এতদিন তোমার কেরিয়ার লাইফে কি করলে, তাই না? তাহলে তুমি যেটা করেছো তার পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে বলো, আমার মনে হয় সেটা অনেক ভালো হবে। সেটা তোমার এক্সপিরিয়েন্স, জীবনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে মানুষ এক্সপিরিয়েন্স গ্যাদার করে, সেটা তুমি পজিটিভ দিকে লাগালে তোমার জীবন কিন্তু পজিটিভ হতেই হবে। চলো, প্রথম কথা, তুমি যদি বলো, না বললে তোমার ব্যাপার, কিন্তু যদি তুমি বলো তুমি কবে জয়েন করেছো, সেটা, তোমার কাজের ধরনটা কি, এটা ওরা জানতে চাইবে। গুছিয়ে বলো। তোমার কাজের হায়ারার্কিটা কি, মানে ধরে নাও তুমি একজন পুলিশ এসআই, ঠিক আছে, এসআই তুমি বা কনস্টেবল, তাহলে তোমার ওই পুলিশ যে কেরিয়ার তার নিচ থেকে মাথা অব্দি পরপর পরপর কিভাবে পোস্টগুলি আছে সেগুলি সম্পর্কে জানতে চাইতে পারে। এছাড়া জানতে চাইতে পারে যে তোমার এই চাকরি করতে গিয়ে তোমার কি মনে হচ্ছে, এই ফিল্ডে কি কি প্রবলেম আছে। তখন তুমি জেনে নিও, তোমাকে ওরা সলিউশন সম্পর্কে না জানতে চাইলেও তুমি কিন্তু প্রবলেম বলার সাথে সলিউশন গুলো বলো, শুধু প্রবলেম বললেই হবে না। তুমি একজন ভালো ব্যক্তিত্বের মানুষ হলে সেই প্রবলেমের সঙ্গে সলিউশনটাও বলবে। প্রবলেম কখনোই যেন রীতি বিরোধী না হয়, প্রবলেমটা যেন এমন করে অ্যাপ্রোচ করা হয় যাতে কখনোই সরকার বিরোধী না হয়। আর সেই প্রবলেমটি কেন হচ্ছে, তোমার কাছে এর কি কি সলিউশন আছে, সেটা সুন্দরভাবে বুঝে সেখানে বলবে। আর কি না, তুমি যেখানে কাজ করো সেই কাজ করার জায়গার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু জেনে যাও। যেমন ধরো, আমি যদি বলি তুমি একজন পুলিশ, তাহলে এই জায়গা থেকে পুলিশি ব্যবস্থা কে চালু করেছিল, ঠিক আছে। বা ধরো আমি বললাম ওই যে যে ভাইটি আমাকে ফারাক্কা বাঁধের ওখানে কাজ করে, তাহলে ফারাক্কার কিন্তু বেশ কিছু ভৌগোলিক প্রশ্ন আসতেই পারে, আমরা সকলেই জানি। সেইগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই রেডি হয়ে যেও। আর যেটা, সেটা হচ্ছে যে তোমার জব স্যাটিসফ্যাকশনটা কেমন, সব সময় পজিটিভ বলবে, যে তোমার বর্তমান জব খুবই তোমার ভালো লাগে, খুব এনজয় করছো, কিন্তু এই জব স্যাটিসফ্যাকশনের পজিটিভনেস বাদ দিয়েও যেন তোমার উত্তরে এই প্রাইমারি টিচার হওয়ার আকুতি অনেক বেশি থাকে। এবং তোমাকে যখন জিজ্ঞাসা করবে যে কেন প্রাইমারি টিচার হতে চাইছো, সেখানে তুমি তোমার বলতে পারো যে সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য। কারণ মানি ইজ নট এভরিথিং, মানে সত্যিই টাকা সবকিছু নয়। তো টাকা অনেক কিছুই, কিন্তু সবকিছু কোনোদিনই নয়। দিনের শেষে ঘুমোতে যাওয়ার সময় আমি সারাদিন কি কাজ করলাম বা আমি কি কাজ করছি, একটা বয়সের পর কিন্তু সেটা ইম্পর্টেন্ট। সেই কাজটা করে যদি আমার ভালোই না লাগে, তাহলে আমাকে লাখ টাকা দিলেও কিন্তু সেটা আমায় শান্তি দিতে পারবে না। তো বলবে যে এই বাচ্চাদের সঙ্গে থাকা, তাদের বড় হয়ে ওঠায় আমার নামটা ইনক্লুডেড থাকা, এটা আমি চাই, এটা আমার স্বপ্ন। আমি চাই আমার এতদিনের শিক্ষাকে, এতদিনের এক্সপিরিয়েন্সকে তাদের মধ্যে তাদের মতো করে ইনপুট করতে, যাতে তারা তাদের ভবিষ্যতের পদক্ষেপগুলি খুব ভালোভাবে নিতে পারে, একটা ভালো জায়গায় যেতে পারে। আর কি, যে তোমায় জিজ্ঞাসা করতে পারে যে প্রাইমারি টিচার কেন, আপার প্রাইমারি বা হায়ার সেকেন্ডারি লেভেলের কেন নয়। এখানে দুটো ব্যাপার আছে, যদি তোমার বিএড করা থাকে তাহলে পরে আলাদা ব্যাপার, কিন্তু যদি তোমার ডিএলএড করা হয় তাহলে তুমি এটাই বলবে যে আমি ডিএলএডই করেছি এই কারণে যাতে বাচ্চাদেরকে আমি পড়ানোর জন্য আমার এলিজিবিলিটিটা গেইন করতে পারি। আর কি, যে আপার প্রাইমারি যেটা, অর্থাৎ বা প্রাইমারির ওপরে যেটা, যদি তোমার বিএড থাকে, আপার প্রাইমারিও তুমি ডিএলএড করতে পারো, একটু ভুল বললাম। বিএড থাকলে যে আপার, যে হাই যে স্কুলগুলিতে আছে, সেখানে যদি তুমি কখনো সুযোগ পাও, তাহলে কি তুমি চলে যাবে সেখানে? তুমি তখন বলবে যে আমি যেতেই পারি, আমি সেখানে নতুন চ্যালেঞ্জ
নিতেই পারি। আমি নতুন ভাবে বাচ্চাদের সঙ্গে বা একটু বড় বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারি, শিক্ষা দিতে পারি, গাইড হতে পারি। কিন্তু আমি চাইবো এমন স্কুলে জয়েন করতে যেখানে প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি একই সঙ্গে আছে, যাতে করে আমি যেন কখনোই বাচ্চাদের থেকে দূরে না যাই। এই উত্তরের মধ্যে দিয়ে কিন্তু তুমি তোমার বাচ্চাদের প্রতি ভালোবাসাটাকে অনেক বেশি করে বোঝাতে পারবে। যে সমস্যাগুলি নিয়ে আলোচনা করলাম, এই সমস্যাগুলি সম্পর্কে যদি আরেকটু গভীরে ভাবো, একটা খাতা পেন নিয়ে বসো, তোমরাও দেখবে বিশেষ বিশেষ কিছু পয়েন্ট খুঁজে পাচ্ছ। যে পয়েন্টগুলো তুমিই খুঁজে পাচ্ছ, ওটা তোমার একদম ব্যক্তিগত পয়েন্ট, যেগুলি তুমি সবার সঙ্গে শেয়ার করছো না। আমার কথার সঙ্গে বা আরো অনেক দাদা দিদি আছে, তাদের কথার সঙ্গেও তোমার নিজস্ব কি কথা আছে, স্পেশাল কথা, যেটা ইন্টারভিউয়াররা কিন্তু আর কারোর মুখে শোনেনি, সেটাই কিন্তু তোমার প্লাস পয়েন্ট। সেটাই তোমাকে আর 10 জনের থেকে আলাদা করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে, এবং ততদিন পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো, শীতের দিনগুলোকে উপভোগ করতে থাকো। চারিদিকে অনেক উৎসব, এখন অনেক বিয়ে বাড়ি, এটা ওটা, কিন্তু পড়াশোনা করতে থেকো এবং পজিটিভ থেকো অলওয়েজ। চাকরিটা তুমি পেয়ে গেছো, বেলা শুনছো।